ও ভুসো মাছ, নোটের শাক, কুমড়ো চাই একদম রোজ, প্রত্যেক দিন। এই তিনটে জিনিস মায়ের হচ্ছে প্রিয় খাবার। শোনা যায় এখানেই একদিন রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই মাটিতে শুরু হয়েছিল ভাবনার নতুন অধ্যায়, যেখানে আধ্যাত্মিকতা আর মানবতার হাত মিলেছিল। বর্ধমানের রাজা ব্যবসা করতে আসার সময় এখানে নদীতে নৌকোটা পুঁতে যায়। তখন মা রাজবল্লভী বলে যে আমাকে এখানে প্রতিষ্ঠা করো তোমার মেয়ে হিসাবে, তাহলে এই নৌকা সঙ্গে সঙ্গে উঠে যাবে। ও জমিদার বাবু, একটু দরজাটা খুলবেন? আমি নীলু আবার পথে নেমেছি দুই চেনা সওয়ারি, বিবেক আর দেবাশিসকে নিয়ে। ওরা যেখানে যায় আমি কখনো দৃশ্য কখনো অদৃশ্য রূপে পাশে থাকি। আজকে নীলুর পিঠে আমরা দুই লাস্ট বেঞ্চার। আজ যাচ্ছি হুগলি জেলার এক বিশেষ স্থানে, যেখানে প্রতিদিন ভক্তদের ভিড়ে বাতাস কাঁপে, যেখানে পশ্চিমবঙ্গের একমাত্র শ্বেতবর্ণ কালী মূর্তি পূজিতা হন। জায়গাটার নাম এখনই বলবো না, একটু সাসপেন্স থাক। শীতকাল, তাই বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। রানীহাটি থেকে জয়নগরের ভেতর দিয়ে গঙ্গাধরপুর লাইব্রেরির মোড় পর্যন্ত চেনা বাইপাস। গঙ্গাধরপুর পেরিয়ে বাম দিকে ঘুরে পাতিহালের দিকে এগোচ্ছি। রাস্তায় দেখি গরম গরম ফুলকো কচুরি ভাজছে এক দোকানি। বিবেক তৎক্ষণাৎ বলল, দেবাশিস, টিফিন করা যাক। লাগছে সকালবেলায় টিফিন করতে হবে না। পাতিহাল থেকে ডান দিকে ঘুরে বরগাছিয়ার দিকে ছুটলাম। সব যেন এক ছন্দে বাঁধা। हम दो दोस्त रुकते नहीं कभी, the last bencher यही है जिंदगी। শীতকালে সকালটা হেভি, আজকে বেশ হালকা ঠান্ডা ভাব আছে তো, দারুণ লাগছে। দেখুন, হাওড়া থেকে যদি আপনি গাড়ি বা বাইক বা এই জাতীয় কোনো কিছুতে আসেন, তাহলে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা দূরত্ব বেশি নয়, 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়া ট্রেনেও যাওয়া যায়। ট্রেনে যেতে গেলে আপনাকে জাঙ্গিপাড়া স্টেশনে নামতে হবে। জায়গাটা এখন আপনাদের একটু সাসপেন্সে রাখছি, চলুন না, গিয়েই দেখতে পাবেন। জায়গাটা খুব বিখ্যাত জায়গা। দেবাশিস কোনোই নেড়ে ইঙ্গিত করলো। এবার আমি যাচ্ছি। আমি গতির ঝড় তুললাম। এইটা হলো পাতিয়াল লেভেল ক্রসিং, আগে গিয়েই পাতিয়াল। और कहते रहे कहानियां। বরগাছিয়া লেভেল ক্রসিং এ এসে দাঁড়ালাম। লালবাতি জ্বলছে। বিবেক নেমে গেল ক্যামেরা হাতে। আমি হাসলাম। এই মানুষটা একদিন আমার ইঞ্জিনের ভেতরে ঢুকেও ছবি তুলবে। এখন নীলু আমাদের নিয়ে চলে যাচ্ছে হুগলি জেলায়, এটা সীতাপুর। কিছুটা গেলে জাঙ্গিপাড়া পড়বে। কত দূর যাব জানি না, কিন্তু আমি যেতে চাই। আজকের দিন এই দিনটা আমার, আজকের দিন আর বিয়ে দিনটা আমার। আজকের দিন সব দুঃখ ভুলে দিই। আজকের দিন আমার, আজকের দিন সবার
জাঙ্গিপাড়া জ্যাম কাটিয়ে রহিমপুর হয়ে পৌঁছলাম রাজবলহাট। এবার বলেই ফেলি, আজকের গন্তব্য রাজবল্লভী মন্দির। মন্দিরের সামনে আমাকে দাঁড় করিয়ে রেখে ওরা দুজন ঢুকে পড়ল ভেতরে, আর আমিও অদৃশ্য রূপে ওদের সঙ্গী হলাম। ওরা মন্দিরের ইতিহাস জানল, আর আমি শুনছিলাম সেই পুরনো দিনের গল্প। রাজবল্লভী মা 800 বছরের পুরনো, বর্ধমান রাজার মেয়ে। মন্দিরের পিছন দিয়ে নদী ছিল, সেই নদীতে বর্ধমানের রাজা ব্যবসা করতে আসার সময় এখানে নদীতে নৌকোটা পুঁতে যায়। তখন মা রাজবল্লভী বলে যে আমাকে এখানে প্রতিষ্ঠা করো তোমার মেয়ে হিসাবে, তাহলে এই নৌকা সঙ্গে সঙ্গে উঠে যাবে। সেই নৌকা ওই রাজা কথা দেওয়ার পর সেই নৌকা উঠে যায়। তারপর তিনি প্রতিষ্ঠা করেন মা রাজবল্লভীকে। কালী মা, কিন্তু শ্বেতকালী, অথচ জীব বার করা নাই, সেই জন্যই একে বলা হয় শ্বেতকালী বলে। মায়ের রং সাদা। পশ্চিমবঙ্গের মধ্যে আর কোথাও পশ্চিমবঙ্গে আর কোথাও এই শ্বেতকালী নেই, একটাই আছে রাজবলহাটে। মায়ের মন্দিরে যে পুজোটা হয় দুর্গা পুজোর সময়, মা কিন্তু দুর্গা রূপে পুজো হয়। এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। নবমীতে হচ্ছে আপনার মহিষ বলি হয়, এখনো পর্যন্ত হয়। কিন্তু মায়ের পরিধেয় কাপড়, মানে মাকে যদি পড়াতে যান তাহলে আপনাকে 14 হাত শাড়ি দিতে হবে। সেটা এখানেই একমাত্র হ্যাঁ, এখানেই পাওয়া যাবে। প্রত্যেক দিন মায়ের ভোগ হয়, বছরে 2 দিন হয় না, চৈত্র সংক্রান্তি আর হচ্ছে আপনার নবমীর দিন, দুর্গাপুজোর নবমীর দিন। আচ্ছা, এই দুদিন হয়। এই 2 দিন বছরে ভোগ হয় না, অন্নভোগ হয় না। তারপর রোজের অন্নভোগ আগে 30 টাকা ছিল, এখন বেড়ে 40 টাকা হয়েছে। এখানে যে মায়ের ভোগ হয়, মায়ের ভোগটা কি নিরামিষ না আমিষ? না, মায়ের ভোগ হচ্ছে আমিষ। আর মায়ের পায়ের নিচে কালভৈরব আর বিরূপক্ষ যে দুজন আছে, তারা হচ্ছে শিবেরই অংশ, তাদের ভোগ কিন্তু নিরামিষ। ও ভুসো মাছ, নোটের শাক, কুমড়ো চাই একদম রোজ, প্রত্যেক দিন। এই 3টে জিনিস মায়ের হচ্ছে প্রিয় খাবার। মায়ের মন্দির সকাল 7:30টার মধ্যে খোলা হয়ে যায় এবং রাত্রিরে আপনার বন্ধ হবে শেতলের পর। মায়ের রাত সন্ধ্যা আরতি হয় 8:30, 9টা। পুজো আপনার সকাল থেকে পুজো চলে, আপনি যখন খুশি পুজো দেবেন। খালি মায়ের যখন ভোগ নিবেদন হয় 1টা থেকে 1:15 পর্যন্ত, তখন পুজোটা মায়ের চলে না। মায়ের মন্দির ঘরটা বন্ধ থাকে তো, তারপর সব সময় পুজো চলে, এনি টাইম পুজো। আমরা চললাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দিকে। तुमसे कहता हूँ आज निकले इस शहर से दूर कहीं और चले। बस पकड़ कर धूल भरी सड़क पर बंगाल के खेतों में जाएंगे हम। हो गया है গ্রামের ফাঁকা পথে একটা বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে। দেবাশিস বলল, দে দেখি আমিও ওড়াই। আমি হাসলাম। এই মানুষটার বয়স হয় না, শুধু চুলে ধুলো জমে। আমি পারবো বল। गाँव का दिल कितना है तुम्हारे साथ मैंने अब डंडी पर आम के पेड़ तले छाप में। গ্রামের রাস্তাটা ধরে যেতে যেতে হঠাৎ এক দিঘির ধারে চোখ পড়ল। শীতের দুপুরে
এক পাল হাঁসের দল মিঠে রোদে জিরিয়ে দিচ্ছে। বিবেক হঠাৎ চমকে উঠে বলল, দাঁড়া নীলু, আর মুহূর্তের মধ্যে ক্যামেরা হাতে ছুটে গেল দিঘির ধারে। ওর এই দৌড় আমি অসংখ্যবার দেখেছি। যখনই কিছু সুন্দর চোখে পড়ে ওর ভেতরের শিশুটার ঘুম ভেঙে যায়। দেবাশিস বলল, ওর জীবনের সব ভালোবাসা এখন ওই ফ্রেমের মধ্যে। আমি মনে মনে হেসে ফেললাম। কিছু মানুষ থাকে যারা জিনিসে প্রেম খোঁজে না, মুহূর্তে খোঁজে। বিবেক তাদেরই একজন। तुमसे देखा हूँ दोस्त मेरे, दल पे चलेंगे गाँव की ओर। এই সেই মন্দির, আমরা এসে গেছি। বর্ধমান রাজার দেওয়ান মহাত্মা কৃষ্ণরাম মিত্র রাধা গোবিন্দজি নয়নাভিরাম এই টেরাকোটার মন্দিরটি নির্মাণ করেন। মন্দির নির্মাণে শিল্পীদের বাঁকুড়া ও নদিয়া জেলা থেকে আনা হয়েছিল। মন্দিরটি সম্পূর্ণ গঙ্গা মাটি ও গঙ্গা জল দিয়ে তৈরি। মন্দিরের গঠনশৈলীতে ভিন্নধর্মী সংস্কৃতি ও স্থাপত্যের মিশ্রণ মন্দিরটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। আমি দাঁড়িয়ে ভাবছিলাম, এই ইটগুলোতে শুধু শিল্প নয়, সময়ও জমে আছে। वो पुराने आंगन की वो ठंडी हवा, दीवारों पे শোনা যায় এখানেই একদিন রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই মাটিতে শুরু হয়েছিল ভাবনার নতুন অধ্যায়, যেখানে আধ্যাত্মিকতা আর মানবতার হাত মিলেছিল। ओ जमींदार की हवेली अब আর এই টেরাকোটার মন্দিরগুলো 1700 শতকের জমিদারদের হাতে তৈরি। की चादर पड़ी, প্রতিটি ইট এক একটা গল্প, সব যেন মাটির ভেতর থেকে উঠে আসা কবিতা। यादों की बस खुशबू बाकी पड़ी। মন্দিরগুলোতে 5টায়, তখন এমনি আলো পড়ে যাবে না। রামকৃষ্ণ মঠ এটা। ওরা গেল আটপুর আশ্রমে, কিন্তু দরজা বন্ধ। আমি বুঝলাম, শান্তি সবসময় আওয়াজে নয়, কখনো কখনো নিস্তব্ধতাতেই সবচেয়ে জোরে বাজে। বলছি, আমার এই 3টে বন্ধু হয়েছে। একটা হলো সৌম্য, হ্যাঁ, এই ভিডিও গেম খুব ভালো খেলে। আর ও হলো মন্দিরা, ও খুব সুন্দর কথাবার্তা বলে। আর এই ছায়ান্তিকা খালি হাসছে। তবে এ আবার অনেক উঁচুতে পড়ে, ক্লাস 8-এ পড়ে, 6-এ পড়ে, 6-এ পড়ে। আর তুই তো ক্লাস 3-তে বলিস। আমি ক্লাস 5-এ পড়ি। ওটা আবার একজন ভালো আঁকতেও পারে। তুই আঁকতে পারি? আমিও আঁকতে পারি। আমিও বুঝলো নাকি? ये सफर ना ওখানেই খোঁজ পেয়েছিলাম তরার মোড় বলে একটা জায়গায় রাজলক্ষ্মী বলে একটা পুরাতন জমিদার বাড়ি রয়েছে। সেই জমিদার বাড়ির খোঁজেই চললাম। দাদা, রাজরাজেশ্বরী বললো এইদিকেই তো? হ্যাঁ? বালিঘাট রাজরাজেশ্বরী এখানে জমিদার বাড়ি রয়েছে, এইদিকে পড়বো তো। কত যেতে হবে?
রাজরাজেশ্বরী মন্দিরে যাব, কোন দিক দিয়ে যাবো? নির্জন রাস্তায় একে ওকে জিজ্ঞাসা করে অবশেষে একটা বাঁশবাগানের ভেতর দিয়ে সেই রাজলক্ষ্মী নামের পুরাতন জমিদার বাড়িতে পৌঁছলাম। এতক্ষণ বাদে তুই তোর ফেভারিট সাবজেক্ট পেয়ে গেছিস, পুরনো ভাঙা বাড়ি, জমিদার বাড়ি। হ্যাঁ, এবারে ইট পাথর যা খুশি তোল, কিন্তু এই তুলবি কি করে তাই ভাবছি। এখান দিয়ে পুরো বাড়িটাই বন জঙ্গলে ভরে গেছে। সামনের দিকে কিছুটা দৃশ্যমান রয়েছে, আশপাশে কেউ কোথাও নেই, চারিদিক নির্জনতা। দেওয়ালের ফাটলে ইতিহাসের দীর্ঘ নিঃশ্বাস। বিবেক তার প্রিয় সাবজেক্ট পেয়ে গেছে, পুরনো ভাঙা বাড়ি তার প্রিয় সাবজেক্ট। হ্যাঁ, জানি না এখানে সাপ আছে কিনা। ভাঙা ইট পেয়ে গেছে মানে এখন ওর মন খুশিতে টকবক করছে। একসময় এই প্রাচীন জমিদার বাড়িতে লোক কত গমগম করতো, আজ দেখ কত সুখ, কত দুঃখ, কত আনন্দ এই বাড়িতে বয়ে গেছে। আজ সময় সব কিছু কেড়ে নিয়েছে। বিবেক সাহস নিয়ে ঢোকে পড়ল দেবাশিসও পেছনে পেছনে, সাপ ভূত সব ভয়কে উপেক্ষা করে। আরে হনুমান চল্লিশা পড়লে সাপ পালায়? জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সতী লোক উজাগর, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী। ভেতরে পড়ে থাকা শ্বেতপাথরের ফলক জানিয়ে দিল এটাই রাজলক্ষ্মীর সিদ্ধাশ্রম। গুগলে যার ইতিহাস নেই, কিন্তু হাওয়ায় আছে অজস্র অজানা গল্প। হয়তো কারোর হাসি, কারোর কান্না আজও এখানে ঘুরে বেড়ায় আলো আর ছায়ার মতো। আমি চুপচাপ শুনছিলাম। ইটের ফাঁকে ফিস ফিস করে কে যেন বলছে, আমরাও একদিন জীবনের অংশ ছিলাম। বাড়িতে কেউ আছেন? ও জমিদার বাবু, একটু দরজাটা খুলবেন? ওই যে ক্যামেরা নিয়ে ঘুরছে ভূত, হ্যাঁ, জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। ভুতুরে ফটোগ্রাফি একেই বলে। सीढ़ियों पर बचे कुछ कदमों के निशान, बरामदे में सन्नाटा कहता जहां। दादी की कहानी वो दीपा की लो, हर कोने में अतीत का एक रंग छोड़ा। वो जमींदार की हवेली अब खामोश खड़ी, कभी शान थी अब यादों में चढ़ी। टूटी खिड़कियों से झांके वो कल, जो गुजरा नहीं बस थमसा गया पल। কি ফ্লোর খুললাম, আমার তো নিজেকে মনে হচ্ছে প্রত্নতাত্ত্বিক। দিনের সেরা জায়গা। हम दो दोस्त रुकते नहीं कभी, तलाश पंचर। আজকের এই যাত্রায় হাসিও ছিল, ইতিহাসও ছিল, কচুরির গন্ধ ছিল, আরও ছিল এমন কিছু মুহূর্ত যেগুলো শুধু ক্যামেরায় নয়, হৃদয়েও বন্দী হয়ে গেল। দেখা হবে পরের এপিসোডে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো দিনে। সঙ্গে থাকবে নীলু আর আমরা দুই লাস্ট বেঞ্চার। আমি নীলু, পথের সন্তান, গল্পের সাক্ষী। এই ধুলো, আলো, মন্দিরের ধূপ আর পোড়ো বাড়ির নিস্তব্ধতা সব নিলাম আমার ইঞ্জিনের ভেতরে। যেন মনে রাখি, ভ্রমণ কখনো শেষ হয় না, শুধু গল্প পাল্টে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।